মিলিটারি অপারেশনসে শেখ হাসিনা জমানাতে যারা সেনাপ্রধান ছিলেন তারা এখন কোথায় আছেন? এদের মধ্যে বেশ কয়েকজন সেনাপ্রধান বেশ ইফেক্টিভ ছিলেন, বিশেষ করে জেনারেল আজিজ। জেনারেল আজিজ কেউ তাকে মোটা আজিজ বলেন, কেউ তাকে নানা কথাবার্তা বলেন। কিন্তু যারা জেনারেল আজিজের সম্পর্কে জানেন, হি ইজ এ ম্যান অ্যামং দ্য মিলিটারি, যে খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত দেওয়া এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি তার কাছে গিয়ে একটা কথা বলবেন, সেটা বোঝা এবং বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা। আমি সেনাবাহিনীতে তার মতো আর কাউকে দেখিনি। এর সাথে ৮৬ সন থেকে আমি সেনাপ্রধানদেরকে দেখে আসছি। কিন্তু জেনারেল আজিজের মতো এত দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন এবং আপনাকে সাহায্য করবেন বা করবেন না, এটা ১ মিনিটে তিনি বলে দিতে পারেন। এই আমলাতান্ত্রিক জটিলতাবিহীন একজন সেনাপ্রধান এখন সিমেন্টেড হয়ে আছেন শেখ হাসিনার পক্ষে। দ্বিতীয়ত হলো, জেনারেল আজিজের আরেকটা গুণ আছে আজিজ এবং তার পরিবারের জন্য। দে হ্যাভ এ ভেরি গুড বন্ডেজ। যেমন আইজি বেনজির। আইজি বেনজিরের কিন্তু ফ্যামিলি বন্ডেজ নেই। তার ভাইদের সঙ্গে, বোনদের সঙ্গে, তার বাবা-মার সঙ্গে, আত্মীয়স্বজনের সঙ্গে তার কোনো সম্পর্ক ভালো না। তার যত সম্পর্ক তার স্ত্রীর সঙ্গে, তার শ্যালকের সঙ্গে। কিন্তু আজিজ সাহেব এখানে সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি তার ভাইদেরকে, তার পরিবারকে, তার বন্ধু-বান্ধবদেরকে, তার আপনজনদেরকে প্রাণের চেয়ে ভালোবাসেন। যেমন দেখা গেল যে তিনি তার এক আপনজনকে সেই সম্ভবত ১৮ নির্বাচনে তিনি এমপি বানিয়ে দিলেন। সেই সিটে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মতো একজন মানুষকে বাদ দিয়ে। তো বোঝার চেষ্টা করেন যে তার ডায়নামিকিজমটা কোন পর্যায়ে ছিল। তিনি সেটা মিন করতেন এবং তিনি কাউকে উপকার করতে চাইলে উপকার করতেন, ক্ষতি করতে চাইলেও তাকে ওইভাবে ক্ষতি করতে পারতেন। এই শক্তি সামর্থ্য ছিল। সেই মানুষটি এখন নিরাপদ আশ্রয় দেশের বাইরে আছে। সরকার চেষ্টা করছে তাকে ইন্টারপোল দিয়ে আনার জন্য, কিন্তু আল্টিমেটলি এটা হবে না। তিনি সহ অন্য সেনাপ্রধান, তার সঙ্গে যারা এরিয়া কমান্ডার ছিলেন, তার সঙ্গে যারা ডিজিএফ এর প্রধান ছিলেন, বিভিন্ন সময় সে আকবরের মতো, শামীম সাহেবের মতো বিভিন্ন যে মানুষ যারা দীর্ঘদিন সেই মিলিটারি ইন্টেলিজেন্সে ছিলেন, তারা এখন কোথায় আছেন? অনেকে ভারতের জিম্মায় আছেন। অনেক মেজর জেনারেল, অনেক লেফটেন্যান্ট জেনারেল তারা এখন ভারতে আছেন। তারা ভারতে বসে কি খাচ্ছেন? হুক্কা খাচ্ছেন? প্রশ্নই আসে না। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। সেই ম্যাকিয়াভেলির একটা বিখ্যাত কথা যে আপনি আপনার যে শত্রু যে আছে, সেই শত্রুকে আপনি নির্মূল করতে পারেননি। তাদেরকে আপনি বরং শত্রুকে আপনি তেলে ঝুলে, জামাই আদরে সবচেয়ে অপ্রতিরোধ্য আপনার যে শত্রু, সেই শত্রুর ঘরে আপনাদেরকে পৌঁছে দিয়েছেন। ফলে আপনার শত্রু এবং সেই অপ্রতিরোধ্য শত্রু তারা দুজনে মিলে একটা বিরাট শক্তি সঞ্চয় করে ২ দিন পরে আপনার ঘাড় মটকাবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। কাজেই মানে শত্রু বিনাশ, শত্রু সম্পূর্ণভাবে বিনাশ করা, এটা চাণক্যের একটা বিরাট নীতি। সেই নীতি এই সরকার এবং ইউনূস সরকার মানে ১০০ জনের মধ্যে মানে 1% এর দূরের কথা, 0.01% তারা সেটা করতে পারেননি। তারা উল্টো যেটা করেছেন সেটা হলো আহত করেছেন। আপনি জানেন যে কোনো মানুষকে অপমান করলে, আহত করলে সেটার প্রত্যাঘাত খুব বেশি হয়। কাউকে সে ভয় দেখাতে পারেননি। কাউকে নির্মূল করতে পারেননি, কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারেননি, কাউকে ফিনিশ করতে পারেননি। কিন্তু কারো ঠ্যাং ভেঙে দিয়েছেন, কারো কান মলে দিয়েছেন, কারো একটু গুদগুদি দিয়েছেন, চুলকানি দিয়ে দিয়েছেন, কাউকে একটা ধাওয়া দিয়েছেন, দাবিয়ে দিয়েছেন। তো একটু এই মুহূর্তে অল্প সময়ের জন্য রাস্তাঘাট, পথের প্রান্তর আপনার কাছে মনে হচ্ছে যে নিরাপদ। কিন্তু চারিদিক থেকে যেভাবে তারা আপনার প্রতিপক্ষরা ধেয়ে আসছে, জলে, স্থলে, অন্তরিক্ষে, অর্থাৎ ইকোনমিক্যালি, পলিটিক্যালি, এরপরে ডিপ্লোম্যাটিক্যালি, তারপরে যাকে বলা হয় রাতের আধারে, চাঁদের আলোতে, দিনের আলোতে, সব মিলিয়ে। এবং সেখানে এই ১৭ বছর ধরে যারা রাষ্ট্র চালিয়েছেন, ১৭ বছর ধরে যারা প্রতিপক্ষকে রীতিমতো দৌড়ের উপর রেখেছেন এবং ১৭ বছর ধরে যারা প্রতিপক্ষের জীবনকে তছনছ করে দিয়েছেন, তারা যখন সম্মিলিতভাবে অল অন এ সাডেন একসাথে হৈ হুল্লোড় করে উঠছে, এটাকে আপনি যতই পাত্তা না দিতে চান, এটা আপনার ব্যাপার, বা আপনি যতই এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে চান, সেটাও আপনার ব্যাপার। কিন্তু একজন নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমি এটাকে কোনো অবস্থাতেই স্বাভাবিক কোনো ঘটনা মনে করি না। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন, হেদায়েত দান করুন এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।